নমস্কার, আমি স্বাতী গোস্বামী বসু। আজকে এসেছি মংপুতে রবীন্দ্র ভবনে। এই বাড়িতে চারবার এসে থেকে গেছেন আমাদের বিশ্বকবি, আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। মৈত্রেয়ী দেবীর আহ্বান। মৈত্রেয়ী দেবীর ভীষণ আত্মবিশ্বাস ছিল যে কবির এই বাড়ি, এই জায়গা, এই মংপু, এই পাহাড়ি জায়গা ভালো লাগতে বাধ্য, কেননা তিনি অরণ্য ভালোবাসতেন। এবং রবীন্দ্রনাথ সেটা পরে অ্যাকনলেজ করেছেন যে তুমি জানতে এটা আমার ভালো লাগবে, তাই তুমি আমাকে এতবার ডেকেছো। এবং শেষমেশ কবিকে আসতেই হয়েছে। সেই দিনও ভয়ঙ্কর বৃষ্টি ছিল, বৃষ্টি স্নাত মংপু। মৈত্রেয়ী দেবী খুব ভয়ে ছিলেন যে কবি আসবেন তো, শেষ মুহূর্তে মত বদলাবেন না তো, কেননা কবি মন, ভীষণ মুড সুইংয়ের ব্যাপার ছিল আসলে। তার রবীন্দ্রনাথ ঠাকুর খুব বলতেন এবং বলেছিলেন মৈত্রেয়ী দেবীকে কখন হ্যাঁ হবে কখন না হবে তৈরি থেকো। তা শেষমেশ কবি এসেছেন এবং এই পুরো মংপুর পরিবেষ্টনী কবিকে এতটা ছুঁয়ে গেছিল যে কবি অশক্ত শরীরে, বললাম চারবার এসেছেন। 1938 সালে, তারপর 1939-40 সালের সেপ্টেম্বর মাসে শেষবার এসেছেন। বলেছিলেন আবার আসবো, তাই অনেক কিছু রেখে দিয়ে গেছিলেন, ওষুধ, তার প্যালেট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কেননা পরে কবি আর ফেরত আসতে পারেননি, তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এবং এইখানে বসে রবীন্দ্রনাথ যেখানে উপাসনা করতেন, আমি দেখাবো আস্তে আস্তে ক্রমে, আমরা পুরোটা একটু ঘুরে দেখবার চেষ্টা করব। আর এই মংপু একদম ভঙ্গুর, একদম ভাঙাচোরা অবস্থাতেই ছিল। তার রেস্টোরেশন ওয়ার্কটা আগে হয়েছে, আবার 2017 সালে আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয়েছিল কনসালটেন্ট হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়কে। তার নেতৃত্বে যে টিম, এখানকার লোকাল আঞ্চলিক বহু মানুষ তার সঙ্গে যুক্ত হন, তার নেতৃত্বে এই পুরো মিউজিয়ামটা, মানে আমি বলবো মংপুর বাড়িটা রেস্টোর হয়েছিল, কিন্তু মিউজিয়ামের কাজটা শুরু হয়েছিল তারপরে। রবীন্দ্রনাথ ঠাকুরের অধিষ্ঠানে এই মংপু হয়ে উঠেছিল মায়াপুরী। তাই এই মায়াপুরীতে পরিণত করেছিলেন মৈত্রেয়ী দেবী। ঋষি, মনীষী, গল্পকার, কবি, সঙ্গীত শিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সুরস্রষ্টা, সঙ্গীত রচয়িতা, প্রবন্ধকার, গল্পের লেখক, সুবক্তা, মানবপ্রেমিক, কর্মী রবীন্দ্রনাথকে, বিশ্বকবি রবীন্দ্রনাথকে, গুরুদেব রবীন্দ্রনাথকে সারা পৃথিবী চেনে। কিন্তু এই যে মংপু, সেই মংপু আটপৌরে রবীন্দ্রনাথকে চিনেছিল। সুহাস্য সুরসিক রবীন্দ্রনাথ, তার নানা স্মৃতি ও সৃষ্টি এই রবীন্দ্র ভবনে রয়েছে। একদম শেষের দিক, 77 বছর বয়স, উনি এই পৃথিবীতে ছিলেন জীবনের 80টা বছর, মানে 77 বছর নয়, তারপরে আরও 4টে বছর। রবীন্দ্র স্মৃতিধন্য এই মিউজিয়ামে আমি আসতে পেরেও অসম্ভব আনন্দিত। এই মংপুতে কোনো এক সন্ধ্যায় মৈত্রেয়ী দেবীর মাসি আমাদের বিশ্বকবিকে জিজ্ঞেস করেছিলেন, সত্যি মনে পড়বে এই মংপু, কি সত্যি মনে পড়বে আপনার? রবীন্দ্রনাথ ঠাকুর ঈষৎ মধুর হেসে ফিরে তাকালেন, স্নেহ সুগভীর সেই দৃষ্টিপাত। বলেছিলেন, সত্যিই পড়বে। সামনের পাহাড়ের বুকে সবুজ বন্যা, ওই উদ্ধত সব গাছ, দূরের পথে পাহাড়িয়াদের যাতায়াত, জানি মংপু আমার মনে থাকবে। অনেক সাধ্য সাধনার পর এসেছি আজকে রবীন্দ্র ভবন মংপুতে। আমার সঙ্গে রয়েছেন সঞ্জোগ রায়। এবং যেটা হয়, মংপুর একসময় একদম ভগ্নদশাই ছিল, সেটার যে রেস্টোরেশন কাজটা হয়েছিল সেটা করেছিলেন সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়। তখন সঞ্জোগজি ওনার সাথে ছিলেন, ওনার ওই টিমে ছিলেন, এবং কি কাজ করেছেন তখন, এবং যেগুলো আমাদের কোয়ারিজ মংপুতে রবীন্দ্রনাথ বিশেষত পড়ে, তার অনেক কিছু যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো আমি সঞ্জোগ ভাইয়ের কাছ থেকে উত্তরগুলো নেব। মানে ধরুন খুব বৃষ্টি ঝরানো একটা দিন ছিল, মৈত্রেয়ী দেবী ভাবছেন আসবেন কি আসবেন না, কেননা কবি মন, এই যাব এই আসবো করতে করতে যখন এলেন, সেটা প্রথমটা কোথা দিয়ে কবি এসেছিলেন, কেন আমরা রাস্তা দিয়ে উঠতে উঠতে ভাবছিলাম এই এতটা পথ, তখন তো রাস্তা এত ভালো ছিল না,
কবি কোথা দিয়ে প্রথম ঢুকলেন? মানে এই যেটা মেন রাস্তাগুলো আছে এখন তো মানে মডার্নাইজ হয়ে গেছে, পিচ হয়ে গেছে, মানে কার্পেট সব হয়ে, এখান থেকে নেমেছেন উনি। আমাদের কাছে ওই এই যে লোকগুলো নামছে ওখান থেকে নেমেছেন উনি। আমাদের কাছে ফটো প্রুফও আছে ওর জন্য, মানে ওখান থেকে এসেছেন বলে। এখানে থেকে তাহলে তো এই গেট দিয়ে ঢুকেছে? হ্যাঁ, এই গেট দিয়ে। এই গেট ছিল না আগে, পরে আমরা বানানো হয়ে গেছে। আচ্ছা, সিম্বলাইজ করে কি উনি এখান থেকে ঢুকেছে বলে। ও আচ্ছা আচ্ছা, তাই এখান থেকে ঢুকেছেন। আচ্ছা, তারপরে তারপরে এখান থেকে এসে তারপরে তখন কি এই জিনিসটা মানে এটা ভ্যাকেন্ট স্পেস ছিল 1938 সাল, 1938 জুন মাস। হ্যাঁ, মানে এই বয়স 77। হ্যাঁ, এই স্পেসটা মানে ভ্যাকেন্ট ছিল। এটাকে পরে মানে পরে স্ট্যাচু করেছে, তারপরে এই সব করেছে। আগে থেকে ভ্যাকেন্ট ছিল এই সব। বাড়িটাতে চলে যাই, কেন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা ওটা। মেন এন্ট্রান্স কি যেটা এখন দেখছি সেটাই? হ্যাঁ, ওটাই মেন এন্ট্রান্স, ওখান থেকে। মানে আর কবি পাঠ করতেন প্রত্যেকদিন বিকেল বেলা, এখান থেকেই ঢুকেছেন। এখান থেকে এসে ফটো প্রুফ আছে আমাদের কাছে, যেটা মিউজিয়ামে লাগানো আছে। সেটা তো বটেই, আপনি যখন বলছেন তো প্রুফ আছে বলেই। তারপর ফার্নিচারটা দেখে নি আগে। হ্যাঁ, আগেটা, হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের চেয়ার যেটা আছে, উনি এই চেয়ারে বসতেন, যেটা বাইরে এখানকার বসে উনি লিখতেন, ওইসব পাঠটা করতেন। এটা হচ্ছে ওনার। তারপরে ওই রুমটা হচ্ছে ওনার বেডরুম, বুঝছেন? এটা এই খাটটা ওনার। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ছোট লাগছে, হ্যাঁ, কিন্তু অত লম্বা মানুষ। মানে এটা বেডরুম হচ্ছে। হ্যাঁ, টেবিলটা যেটা এটা রথী ঠাকুরের না? হ্যাঁ, চেয়ারটাই। চেয়ারটা খুব অদ্ভুত স্টাইল। দাদা যিনি, উনি নিশ্চয়ই এগুলো ইয়ে করেছেন। হ্যাঁ, উনাদের আন্ডারে রেস্টোরেশনটা হয়েছে, কাঠ থেকে শুরু করে ফার্নিচার, ঘর সব। রান্নাঘর কোনটা ছিল? এটা কি? এটা তো মৈত্রী দেবীদের ঘর ছিল। হ্যাঁ, মৈত্রী দেবী ঘর, এইসব মৈত্রী দেবী পুরো এটা বাংলোটা। হ্যাঁ, মৈত্রী দেবীর বাংলো, মানে দেবী ফ্যামিলি নিয়ে থাকতেন। সরকারি বাংলো, সরকারি বাংলো। এখানকার সিঙ্কুনার অফিসিয়াল যে আসে ওনাদেরকে এক একটা বাংলো অলট করা হয়। হ্যাঁ, জেসে মানে মনমোহন সেন, ডক্টর মনমোহন সেন, ওনার কুইনোলজিস্ট ছিলেন, এই ফ্যাক্টরিতে ইনচার্জ ছিলেন উনি, তাই জন্য ওনার ফ্যাক্টরির কাছে একটা এই বাংলো ছিল। এটা ওনাকে অলট হয়েছিল, মানে ওনার বাংলো, অফিসিয়াল বাংলো, এটা গভর্নমেন্ট বাংলো একদম। তারপরে যখন গুরুদেবের ডেথ হয়ে গেছে, তারপরে এটাকে মানে ইন মেমোরি অফ রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে প্রচুর পরিশ্রম করে মৈত্রী দেবী এই বাংলোটিকে মিউজিয়ামে রূপান্তরিত করেন। কম তাকে স্ট্রাগল করতে হয়নি, সেজন্য আমরা এখানে আসতে পারছি এবং এইগুলো এখানকার আছে, মানে ওয়ার্ল্ড ওয়ারের টাইমের নিউজপেপারগুলো আছে। আচ্ছা, এটা ন্যাশনাল হেরাল্ড, এটা ওই টাইমের। আর এইখানে এই বাগানে, হ্যাঁ, বাগানে মৈত্রী। আপনি কি বাংলা টিচার নাকি? সাহিত্যের, ইংলিশের আর রবীন্দ্র। এই যে এখানে মৈত্রী দেবী, রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ ঠাকুর, খুব আনকমন। এই ছবিটা কিন্তু পাওয়া যায় না। এসেছিলেন সুরেল বাংলো দেওয়া হয়েছিল, যেটা আমি পড়লাম যে এখানে খুব ওই ফ্যাক্টরির আওয়াজ হতো। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকদিন থেকে আবার এখানে চলে এসেছেন, আওয়াজ শুনেই থাকতেন। মানে আমি যত জানতে পেয়েছি, উনি আগে সুরেল বাংলোতে থাকতেন। মৈত্রী দেবী আর ওনার যে হেল্পারগুলো এখান থেকে রান্না টান্না করে উপরে হেঁটে হেঁটে যেতে হতো। একটু সুরেল বাংলোটা এখান থেকে 5 কিলোমিটার উপরে আছে। তাই জন্য পাহাড়ের জায়গা থেকে 5 কিলোমিটার অনেকটা। তারপরে গুরুদেব দেখছেন কি আমি এখানে বসে আছি, তাই জন্য মৈত্রী দেবীকে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, উনি বললেন তারপরে কি না, আমি তোমার বাড়িতে থাকবো। তারপরে মৈত্রী দেবী মানে অবাক হয়ে গেছেন। উনি বলছেন কি আমার বাড়িতে ছোট বাড়ি আছে, আপনি কিভাবে থাকবেন? একজন মহামানব, হ্যাঁ, মহামানব, সে কি করে এই বাড়িতে থাকবে? তারপরে উনি আমি থাকবো, তাই জন্য উনি নিচে এখানে এসে এখানে বসেছেন। সুরেল বাংলোর ফটোটা, পুরনো ফটোটা এখানে আছে। এটা হচ্ছে আপনার সুরেল বাংলো, এই বাংলোটা, এটা সুরেল বাংলো। হ্যাঁ, তারপর এখানে এই বাংলোটা মানে একটু মানে ইনসিডেন্ট হয়ে গেছে 86-এ, আগুন দিয়ে দিয়েছে, মানে এখনই নেই।
সুনীল বাংলোটা, বাট এটা ফটোটা আছে। তারপরে এই যেটা উপরে মেন রাস্তাগুলো আছে এটা আছে, এই রাস্তা এখান থেকে নেমেছে। আচ্ছা আচ্ছা। তারপরে এটা হচ্ছে অদ্ভুত অদ্ভুত ছবি দেখুন। রতি ঠাকুর তো সব ঠিকঠাক করতেন, মানে মৈত্রী দেবীর সাথে কমিউনিকেশন রতি ঠাকুর করতেন পিতার হয়ে। তারপরে ওটা আছে এই যে এই বাংলোতে ঢুকছেন কি এটা? হ্যাঁ এটা কি 1938? হ্যাঁ। তারপরে মৈত্রী দেবীর মেয়ে, যিনি দোলনা ডে স্কুলের ফাউন্ডার, তো মৈত্রী দেবী। উনি আগে এসেছে র্যাঙ্ক রেলওয়ে স্টেশন বলে নিচে একটা স্টেশন ছিল আগে, ওখান থেকে ট্রেনে এসেছিলেন। তারপরে ওখান থেকে পালকি করে ওনাকে নিয়ে এসেছে এখানে। পালকি করে? হ্যাঁ পালকি করে নিয়ে এসেছে। এতটা রাস্তা তখন এই রোড হয়নি গাড়ি চালানোর মতো। রবীন্দ্রনাথ রাস্তা মানে অত বলেছিলেন মানে হতে পারে উনি মানে যোন টাইম এসেছে মানে রাস্তাগুলো বন্ধ ছিল নির্মাণ করে দিতে। এই সেই কুটির, এই র্যাঙ্ক বলে একটা স্টেশন ছিল সামনে বারান্দা যেখানে আমরা ছিলাম, এখানে চেয়ারটা রয়েছে এখন। হিমালয়ান যে টয় ট্রেন আছে তাতেই এসেছিলেন র্যাঙ্ক। হ্যাঁ ওইটা যেটা দার্জিলিং গেছে। এখানে মৈত্রী দেবী আর প্রতিমা দেবী। হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে মৈত্রী দেবী একটা কটেজ মানে করে দিয়েছে শিলাতল বলে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ উনি মানে রিকোয়েস্ট করেছেন কি আমি নেক্সট টাইম যবে আসবো আমার জন্য একটা কুটি করে দিতে, আমি ওখানে বসে পেন্টিং করব এইসব করব বলে। তারপরে ওনাকে এই যে ফার্নিচার গুলো আমরা দেখছিলাম, হ্যাঁ ফার্নিচার গুলো তালা চাবি মেরে রাখাটাই ভালো। হ্যাঁ এটাকে রিস্টোর করা হয়েছে। এগুলো ওষুধ। এই মানে ফটো এটা ফ্রেমটা ডোনেট করেছে আমাদের ডক্টর স্যামুয়েল রায়। ওই রুমটা হচ্ছে উনি যখন ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে গেছে ওই রুমটা। তারপরে আচ্ছা থার্ড রুমটা হচ্ছে মানে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শুরু, মানে পরিবারটা। হ্যাঁ শুরু থেকে আমাদের শান্তিনিকেতন অবধি এই ক্লোজেটটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন। তারপরে ও আচ্ছা ঘরগুলোর ছবি দিয়েছে। হ্যাঁ তারপরে এই রুমটা হচ্ছে আমাদের মানে যখন উনি ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে গেছেন তাই জন্য আলবার্ট আইনস্টাইন থেকে 17 বার ওয়ার্ল্ড ট্যুর। হ্যাঁ এই রুমটা আমাদের ইন্টারন্যাশনালি অ্যাক্লেম রবীন্দ্রনাথকে এখানে ধরার চেষ্টা করেছেন। এই রুমটাকে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অলংকরণে যতটা সুন্দরভাবে পুরো জীবনটাই রবি ঠাকুরের ধরে রাখা যায়। মানে ওনার লাইফ স্টার্টিং থেকে এন্ড অবধি আমরা ভেবেছি কি মানে কেন উনি তো এসেছেন এখানে তখন একদম জীবনের রূপান্তে পৌঁছে গেছেন। ওই সাইডেও আছে এই সাইডেও আছে। কোনটা? ওয়াশরুম এটাও আছে। ওই বেডরুমে বন্ধ আছে। আচ্ছা তাই জন্য বেডরুমে এটা ওয়াশরুম ছিল। এটাও ওনার ছেলের ডিজাইন ওয়াশরুমটা। হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর তো ফার্নিচার, উনি তো মানে এনভায়রনমেন্টালিস্ট সব করতেন উনি। কি স্টাইলিশ একটা হ্যাঙ্গিং লাইট। হ্যাঁ এটাই পুরনো সব মানে অরুণেন্দু দাই এগুলোকে রেস্টোর করেছে। হ্যাঁ ওনার আন্ডারে রেস্টোরেশন। অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় উনি হেরিটেজ কনসালটেন্ট ছিলেন, মানে রাজ্য সরকার থেকে হ্যাঁ ওনাকে কনসালটেন্ট হায়ার করেছিলেন। তারপরে ওনার সঙ্গে তখন প্রায় ভগ্নস্তূপ মংপু একদম আবার এটা মানে ইম্পর্টেন্ট চিজটা কি হয়েছে মানে উনি রেস্টোরেশন কাজও উনি করেছেন, উনার আন্ডারে হয়েছে। তারপরে যেটা ফুল মিউজিয়ামের কাজও ওনার আন্ডারে হয়েছে। মানে যত ছবি দেখছি যেভাবে ডিসপ্লে করা হয়েছে সব ওনার আন্ডারে হয়েছে, সব ওনার সুপারভিশনেই হয়েছে। তারপরে যেটা রিসার্চ ওয়ার্কও ওনার আন্ডারে হয়েছে, কি লাগবে কিভাবে হবে এটা মিউজিয়ামটা ওনার ব্রেন চাইল্ড। ডিজিটালাইজ করা হয়েছে। এডুকেশনে আমি হেল্প করেছি কিন্তু ব্রেন চাইল্ড হচ্ছে ওনার। আচ্ছা এই রুমটা হচ্ছে ওনার জার্নি স্টার্টিং। হ্যাঁ এই রুমটা ওনার মানে জার্নি স্টার্টিং আমি এই জোড়াসাঁকো থেকে শুরু করেছি এই রুমটা। আচ্ছা তারপরে উনি ইন্টারন্যাশনাল চলে গেছে ওই রুমটা। তারপরে হচ্ছে ওই রুমটা হচ্ছে আপনি শুরু করেছেন তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে। হ্যাঁ এটা হচ্ছে এই রুমটা হচ্ছে ওনার দেবেন্দ্রনাথ রবি ঠাকুরের মা, দাদা বৌদিরা এবং রবি ঠাকুর মৃণালিনী দেবী প্রথম সন্তান কোলে। এই রুমে আছে এই ঘরটাতে
বলা হয় মৃণালী দেবী মারা গেছে। হ্যাঁ ওই জোড়াসাঁকো। হ্যাঁ 4 বার এসেছেন এখানে উনি 1938 ওনার থেকে লাস্ট বার্থডে সেলিব্রেশন এখানে হয়েছে। বার্থডে সেলিব্রেশন শেষটা এখানেই হয়েছে। শেষটা এখানে হয়েছে। এখানে অসুস্থ হওয়ার পর ওনাকে নিয়ে গেছে ছেলে, ডকুমেন্টারি না হলে একটা মুভি হল ওখানে, মানে ও আচ্ছা এইটা সেই ঘরটা। হ্যাঁ ওই সাইডে দিয়েছি। এখানকার আমাদের পেন্টিং রুম করেছি আমরা। আচ্ছা সে আমরা সব দিয়েছি ডিজিটালি যে যে আছে এটা তো কাদম্বরী মুভিটা, যত আছে গুরুদেবের ডিজিটাল ডকুমেন্টসগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা এই রুমটাকে আমরা ডিজাইন করেছি, মানে ওখানে যখন পেন্টিংটা শুরু করেছেন উনি লিখে, এখানে তো প্রচুর ছবি এঁকেছেন। হ্যাঁ তাই তো এই আমরা স্টার্টিং করেছি ওনার লাইফের যখন স্টার্টিং হয়েছে পেন্টিং এইভাবে করেছেন, তারপরে একটু ওনার শুরু থেকে এটা আমরা সময় নষ্ট করতেন না তো, একদম সময় নষ্ট করতেন না। তাও বলেছেন বৃথায় জীবন। কতটা বড় মানুষ হলে বলতে পারেন। এগুলো তো আমরা জানি। এই ডিজাইনটা উনি আমরা শান্তিনিকেতনে দেখেছি। হবে মমপুতে মনে হচ্ছে, মমপুতে আমারও তাই মনে হচ্ছে। আমি একবার দেখি এই ছবিটা, খুব মানে চোখে পড়ে। এই ছবিটা দেখেছি বহুবার, পপুলার। হ্যাঁ চিত্রশিল্পী রবীন্দ্রনাথও এখানে যথেষ্ট রকম, মানে এখানে যে অবসরটা পেয়েছিলেন সেই সুযোগটা ব্যবহার করেছিলেন, এটাই হচ্ছে কথা। এই রুমটা উনি যখন পেন্টিং এ ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছেন, ওই এই রুমটাকে ডেডিকেট করেছি আমরা। যখন উনার এই যে সব চিত্রশিল্পী রবীন্দ্রনাথকে সারা পৃথিবী অ্যাজ এ পেন্টারও ওনাকে জেনে গেছে, মানে যখন এটা সবগুলো যে পেন্টিং আছে ফেমাস পেন্টিং ওনার। অনেকগুলো পেন্টিং না দেখিনি, আমরা জানি না, কতজন জানি চিত্রশিল্পী রবীন্দ্রনাথ কোনো অংশে কম যেতেন না। 2500 ছবি আঁকা কি মুখের কথা? পৃথিবীব্যাপী তার এক্সিবিশন হয়েছে, আজও তার আঁকা অকশনে উঠছে ইউরোপে। সুন্দর সাজিয়েছেন ডিসপ্লে, খুব সুন্দর। রবি ঠাকুর নিজেও খুশি হতেন এরকম প্রিজার্ভেশন দেখে, মানে অর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এবং আপনারা যে সবাই মিলে মানে ওনার নেতৃত্বে কাজটা করেছেন। এখানে সিনসিয়ারলি কাজটা হয়েছে, মানে আসলে লিডার যদি ভালো হয় না, যদি এফিশিয়েন্ট হয় এবং কাজটা যদি উইথ লাভ এন্ড রেসপেক্ট করে, সেই কাজ মানুষকে টানবে। এখানে কাজের জন্য মানে ব্যানার্জি স্যার তো ছিলেন, ওনার মিসেস ব্যানার্জি ছিলেন, উনিও অনেক হেল্প করেছেন আমাদেরকে। মানে তারপরে এটা প্রিন্টিং, এই যে সবগুলো মেটেরিয়ালগুলো প্রিন্টিং হয়েছে ওইসব কলকাতা থেকে হয়েছে। হিন্দল বলে আছে লেক মার্কেটে, আচ্ছা ওখান থেকে প্রিন্টিং হয়েছে, উনিও অনেক হেল্প করেছেন। আচ্ছা উনি নিজে এখানে বিশ্বকবিকে নিয়ে কাজ হবে, আমাদের গুরুদেবকে নিয়ে, আর সবাই আমরা এগিয়ে আসবো না, এটা কখনো হয়? তাহলে আর বেঁচে আছি কেন? এখানে হ্যাঁ মানে উনি তো ভীষণ রকম দেখতেন, মানুষ কাজে যাচ্ছে, কাজ থেকে ফিরছে, এই জানলাটা মানে মনে হচ্ছে খোলা থাকতো, তাই জন্য সেটাই যেটা ভিউ যেটা ফেসিংটা কি না, বাকিটা মঙ্গলদের রবীন্দ্রনাথ পড়লে পুরো বোঝা যায়, পরিষ্কার বর্ণনা। কতটা কি দেখতে পেতেন সেটা যদি একটু আন্দাজ করতে পারি, এইখান দিয়ে দেখতে পারি বারান্দা দিয়ে, তখন নিশ্চয়ই গাছপালার অত বড় বড় গাছও ছিল না মনে হচ্ছে, মানে ক্লিয়ার ছিল, তাই জন্য হতে পারে আগে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত, তাই জন্য উনি এখানে বসে। মিউজিয়ামটাকে সব দেওয়া আছে, মানে সাউন্ড সিস্টেমে রবীন্দ্রসঙ্গীতের জন্য সাউন্ড সিস্টেম দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ডিজিটালি সব আছে, তারপরে ইলেকট্রনিক ডিভাইসগুলো সব দেওয়া আছে। প্রপার একটা মডার্ন মিউজিয়াম করার চেষ্টা হয়েছে, মানে ইন্টারন্যাশনালি একটা সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার চেষ্টা করেছে। শক্তিশালী চোখ, তার চাউনি, বিশ্বকবি বলে কথা। এই যে চেয়ার, এখানে বসে উনি তো পাঠ করতেন, আর যারা শুনতে আসতেন তারা এই জায়গাটাতে বসে থাকতেন, তাই তো? হ্যাঁ, আর এইখান দিয়ে ভিউটা সত্যি সুন্দর, তাই না? হ্যাঁ একদম ভিউটা ভালো আছে। হ্যাঁ, এবার কাজ করতে করতে
আপনাদের ওরার মনে রাখার মতন কোনো মেমোরি, মানে ফন্ড মেমোরি যেটা বলি, কখনো ভুলবেন না? হ্যাঁ, মানে আমরা যখন ফার্স্ট টাইম যখন টেন্ডারটা পেয়েছি, মানে হচ্ছে মানে রেস্টোরেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা মানে কাজটা পেয়ে গেছিলাম। আমরা উই অল থট কি মানে নর্মাল কাজ, যেটা অন্য কাজ হয়। তারপর যখন অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় তো ছিলেন, ওনার সঙ্গে ব্যানার্জি স্যারের সাথে ফোনে কথা হয়েছিল, ওনার সঙ্গে যোগাযোগ মানে ফোনে হচ্ছিল। তারপরে যখন আমরা এখানে ঢুকেছি, তারপরে যখন ব্যানার্জি সাহেব এসেছিলেন, বৃষ্টি হচ্ছিল অনেকটা, উনি তো মানে অনেক বয়স হয়ে গেছে। তারপরে উনি মানে অত দেরি, আমরা ভাবছিলাম কি বৃষ্টি হয়ে গেছে, অন্য ইঞ্জিনিয়ার মানে কি উনি আসবে না সাইটে, তাই জন্য কিন্তু উনি বিকেলবেলা অবধি এসেছেন। তারপরে অত বৃষ্টিতেও উনি মানে উপরে উঠে গেছেন এই ছাদে, মানে দেখতে কি কন্ডিশন কি আছে উপরে, জলের সিপেজটা কীরকম আছে। দ্যাট টাইম মানে আমরা অবাক হয়ে গেছি, মানে এত মানে বয়সের আছে উনি, তারও অনেক এত ডেডিকেশন, তার জন্য মানে আমরা হ্যাঁ, তারপরে আমরাও মানে হয়েছে কি না এই কাজটা মানে অনেক ইম্পর্টেন্ট করতে হবে 100% দিয়ে, এটাকে মানে অন্য কাজ মানে ভাবে হয় না, মানে হ্যাঁ এটাকে মানে এটা যেটা আমরা করছি এটা হিস্টোরিক কাজটা করছি, তাই জন্য আমাদেরকে মোর দেন 100% দিতে হবে, এমনি কাজ করলে হবে না। তাই জন্য আমরা অনেক খেটেছি। আনফর্চুনেটলি 17-এ শুরু করেছিলাম কাজটা, তারপরে দেখছি 17-তে রেস্টোরেশন কাজটা শুরু করেছিলাম, দেখছি মানে এজিটেশন হয়ে গেছে, আবার 104 দিনের স্ট্রাইক হয়ে গেছিল। তারপরে সব বাধা কাটিয়ে, হ্যাঁ সব মানে বাধা কাটিয়ে তারপরে আমরা এটাকে রেস্টোরেট করলাম। তারপরে রেস্টোরেশনটা হয়ে গেছে, তারপরে মানে এমনি বাড়ি দেখতে তো লোক আসবে না, কি করা যায়, মানে মিউজিয়ামের কথা ছিল না। তারপরে যখন এই রেডি হয়ে গেছে রেস্টোরেশন হওয়ার পর, আমরা কন্ট্রাক্টর থেকে নিজের টাকা দিয়ে একটা টেম্পোরারি মিউজিয়ামটা রেডি করে দিয়েছিলাম। আচ্ছা, টেম্পোরারি মিউজিয়ামটা আমি রেডি করে দিয়েছি 2 মাস, মানে অলমোস্ট কত 19-এ রেস্টোরেশন কাজ হওয়ার পর 22-এ অবধি মানে ফুল মিউজিয়ামের কাজটা শুরু হয়েছে। ফর্চুনেটলি আমাদের কাছে কি হয়েছে, আবার ব্যানার্জি সাহেবেও জুড়ে গেছে আমাদের সঙ্গে, উনি কনসালটেন্ট হয়েছেন, তার জন্যে রেস্টোরেশনের কাজটা শুরু করলাম আমরা। রিসার্চ করার ছিল অনেকটা, উনি করে মিউজিয়াম নিয়ে শেষ হলো কবে? আমাদের এটা শেষ করেছি 2023-এ কমপ্লিট কাজটা। এখন তো বছরে প্রায় 25,000 মানুষ হ্যাঁ বেশি আছে, হ্যাঁ মানে রেভিনিউটা ভালো আছে সিঙ্কোনার। তাহলে তো প্রোটেকশন মানে আমাদের যে প্রিজার্ভেশন, একটা সিকিউরিটি আছে, সবকিছুর কাজটা ভালোভাবে করতে হবে, সবকিছুই তার জন্য। ফ্যাক্টরিটা ওখান থেকে আমরা দেখিনি, হ্যাঁ মানে না কালিম্পং ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে। হ্যাঁ এটাই কি গভর্নমেন্টের কুইনান ফ্যাক্টরি? এখনো কাজ হয়? এই গাছগুলো কি লোকাল প্ল্যান্ট, লোকাল ফ্লাওয়ার, এটা লোকাল ফ্লাওয়ার। বাবা, এটা হচ্ছে ক্যামেলিয়া, এই গাছটা হচ্ছে ক্যামেলিয়া। ওনার ক্যামেলিয়া ফুলগুলোও কি সাংঘাতিক সুন্দর, এটা হচ্ছে ক্যামেলিয়ার প্ল্যান্ট, বিখ্যাত। বলুন, এটা হচ্ছে কুইনান ফ্যাক্টরি। যখন গুরুদেব এসেছিলেন এখানে, ওই টাইমে ম্যালেরিয়ার জন্য মেডিসিনটা প্রিপেয়ার হয়, কিন্তু এখন মানে আমরা মানে এখানে মম্পুটা স্পেশালি একটা গাছ আছে কুইনিনের গাছ, সিঙ্কোনার গাছটা, ওখান থেকে আমরা মানে যেটা গাছের বার্কটাকে আমরা বের করে তাকে ওকে ড্রাই করে পাউডার করে তারপরে ওকে প্রসেস করে মেডিসিনটা রেডি করতে আগে। সব কিছু মানে ফ্যাক্টরির ভিতরে সব কিছু আছে, কিন্তু কি হয়ে গেছে মানে নতুন মডার্ন ফ্যাক্টরি এসে গেছে, সিনথেটিক কুইনিনও এসে গেছে, আরো অনেক ওষুধও আবিষ্কার হয়ে গেছে। তাই জন্য আমরা তো কথা বলছি 1938 এর, 1938 সালের কথা। তারপরে তো ওয়ার্ল্ড ওয়ারের টাইমে প্যান্ডেমিক মানে এপিডেমিক হয়ে গেছিল না ম্যালেরিয়া। 90 বছর মনমোহন সেন এইটা চিফ কেমিস্ট ছিলেন, চিফ কেমিস্ট কুইনাইন ফ্যাক্টরি, উনি কুইনোলজিস্ট ছিলেন। মেইনলি ওই যে এখন কুইনাইন ট্যাবলেট যে ম্যালেরিয়া একসময় ইউজ হতো, সেটা কি এখান থেকে যেত ওই টাইমে? হ্যাঁ, আগে ওয়ার্ল্ড ওয়ারে তো মানে যত ওয়ারে মানে গুলি লাগে যত সোলজার মারা গেছে, ওই থেকে না ওই থেকে বেশি তো ম্যালেরিয়া থেকে মারা গেছিল। হ্যাঁ, তাই জন্য ব্রিটিশার্স কি করেছে কি মানে এখানে স্যাম্পলের জন্য মানে ওনাদের সোলজারের জন্য মেডিসিন করার জন্য এখানে করেছিল। তারপরে দেখছি ম্যালেরিয়া এপিডেমিক হয়ে গেছে, মানে অনেক ওয়ার্ল্ডকে মানে টেক ওভার করার চেষ্টা করছে ম্যালেরিয়া যেটা ফিভার আছে। তারপরে ওরা কমার্শিয়ালি প্রোডাকশনটা শুরু করে দিয়েছে এখানে। এখন মানে ফ্যাক্টরিটা বন্ধ আছে, ফ্যাক্টরিটা মানে প্রোডাকশনটা হয় না। আমরা যেটা সিঙ্কোনার বার্ক যেটা হয় ওটাকে ড্রাই করে আমরা যেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ হচ্ছে না অন্য কোম্পানিজকে, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা মানে এখনই
মিউজিয়াম হওয়ার পর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বারান্দাটা আগে পুরো ঢাকা ছিল না। হ্যাঁ, এটা খোলা যায় সব। এটা খোলা যায় সব। খোলা যায়, এই সব মানে খোলা যায়। আচ্ছা, খোলা যায়। খোলা যায়। এখন তো মিউজিয়াম হওয়ার পর কোথায় করতেন? এরকমই কোনো একটা জায়গায় কি? হ্যাঁ হ্যাঁ, আগে যেটা বারান্দা আছে ওখানে। আকাশের মিতা, মানে একজন ভানু, একজন রবি, আরেক রবির সাথে যে মিতালি করতেন সকালবেলায় উপাসনায় বসে, সেই এখানেই কোথাও হবে। এটা বারান্দাটা খোলা ছিল আসলে। খোলা যায়, কিন্তু মানে যখন মিউজিয়াম হওয়ার পর এটা সবকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষণ মূল ব্যাপার। থ্যাংক ইউ সঞ্জোগ ভাই, থ্যাঙ্কস আ লট। আপনি যে সময় দিয়েছেন, না ঠিক নিজের কাজ ফেলে রেখে এসেছেন, সবই আমাদের বিশ্বকবির জন্য, রবি ঠাকুরের জন্য। মানে এত শিখতে পেয়েছি, এত জানতে পেয়েছি ওনারা। মানে আমি তো লোকাল ছেলে, আমরা তো মানে জানতাম কি রবীন্দ্রনাথ এবং বাঙালি নন, সোজা কথা, নন বেঙ্গলি, তাই তো। মানে আমি বলছি যে নন বেঙ্গলিও বলবো না, মানে বাঙালি পশ্চিমবঙ্গে থাকেন যখন, কিন্তু যেভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাই জন্মসূত্রে, সেটা তো আপনি সত্যি পাননি, পরিবেশ থেকে পাননি, কিন্তু কাজের মধ্যে দিয়ে চিনেছেন। যত চিনেছি আমি, যত জানতে পেয়েছি, মানে আমার জন্য মানে লাইফে গীতাঞ্জলি দা সং অফারিংস পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, সব মানে যখন শুরু করেছি বিশ্বাস ভক্ত করতেই হয়েছে এই যে পুরো মিউজিয়ামটার জন্য। যখন মানে আগে আমি জানতাম কি গুরুদেব এখানে বসেছে এসেছে বলে, কিন্তু মানে অত আমরা মানে রিলেট করতাম না। যখন এটা কাজ পেয়েছি, যখন ব্যানার্জি স্যারের সঙ্গে কথা হয়ে, মানে আমরা বিকেলবেলা বসে গল্প করতাম, তারপরে অনেকটা মানে তারপরে মানে আমি পড়তে শুরু করেছি, জানতে শুরু করেছি। মানে এটা হচ্ছে আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়েছে। 2017 থেকে আমি যত কাজ করেছি, মানে লাইফটা চেঞ্জ হয়ে গেছে। যেটা আমি ভাবছি, মানে আগে যেভাবে আমি রবীন্দ্র মিউজিয়ামটাকে নিতাম, তারপরে যখন আমি এই কাজটা করতে শুরু করেছি, মানে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে আমার লাইফও। মানে অনেক লোকগুলোকে জানতে পেয়েছি, মানে একটা ভালো ব্যানার্জির সঙ্গে জীবনটা, মানে জীবন, লাইফস্টাইল, ফিলোসফি অফ লাইফ সবই অনেক চেঞ্জ হয়ে গেছে, সমৃদ্ধ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ জীবন নিয়ে মংপুতে রবীন্দ্র মিউজিয়াম দেখে যথেষ্ট ঋদ্ধ হলাম। তারপরে বেরিয়ে আলাপ হলো অর্পণ গুরুংয়ের সঙ্গে। তিনি গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার নিজের মতন করে, একদম অন্তর থেকে। তাই মন্দ লাগলো না, ভালোই তো লাগলো। আরেকবার অবনত চিত্তে স্মরণ করলাম মৈত্রী দেবীকে, যার উদ্যোগ ছাড়া এই যে সরকারি বাংলো, রবীন্দ্র মিউজিয়ামের এই আজকের আমি চিনি যে সবাই আমরা যাচ্ছি, দেখছি, কবিকে ছুঁয়ে দেখার চেষ্টা করছি, তা তো সম্ভব হতো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমার সঙ্গে থাকবেন। তোমায় দেখেছি মাদাবিরাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি সারদা প্রাতে, তোমায় দেখেছি মাদাবিরাতে, তোমায় দেখেছি হৃদিমা ঝারে, ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতি আকাশ, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সুপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভূমিয়ে শিষে আমি এসেছে নতুন দেশে, আমি অতীতে তোমারি দ্বারে,
ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী।